সাউন্ডটা হালকা কমানো। জি, এখানে তো কমানো যাবে না। হ্যালো হ্যালো হ্যালো, ঠিক আছে চলুন। ডাউন আছে? এই কি অবস্থা সবার? সবাই কি ভালো আছো? আচ্ছা, তো তোমরা কে কে আগে ক্লাস করছো আমার সকালে? সকালে হচ্ছে কয়েকজন ক্লাস করছো, আর এখন একদম নতুন কে কে? ভেরি গুড, ভেরি গুড। আর একটা ক্লাস করো, তুমি তো তাহলে আমি দেখছি। আচ্ছা, তো সবাইকে আমরা স্বাগতম জানাচ্ছি আমাদের। আসো আসো আসো, আজ বাইরে দাঁড়াও না, আজ বাইরে দাঁড়াও, এদিকে এখানে বসো অথবা পেছনে বসো। শোনো, তো আমরা বায়োলজি পড়তে আসছি, তাই তো? পড়তে আসছি তো নাকি, নাকি এমনি ঘুরতে আসছি, দেখতে আসছি? অনেক ক্যাটাগরির স্টুডেন্ট আছে যারা একটা ক্যাটাগরি আছে সত্যি সত্যি পড়তে আসে, আর একটা ক্যাটাগরি আসে এমনি দেখতে আসে, এখনো পড়ালেখা শুরু করেনি। তারা মনে করে যেদিন রেজাল্ট দিবে সেদিন থেকে পড়া। আবার আরেক ক্যাটাগরি মনে করে রেজাল্ট দিবে সেদিন পড়া না, যেদিন কলেজ শুরু হবে সেদিন থেকে পড়া। বুঝতে পারছো? তো এখন তোমার ডিসিশন নিতে হবে আসলে তুমি কোন ক্যাটাগরির মধ্যে। আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি, আমরা তো সকালে 9টা এবং 10:30 দুইটা শিডিউল কিন্তু চালু হয়ে গেছে। সেখানে আমরা দুইটা লেকচার নিয়ে ফেলছি, দুইটা না তিনটা, দুইটা না তিনটা, তিনটা মনে হয়, তিনটা মনে হয় লেকচার নিয়ে ফেলছি। তার মানে এই চারটার ব্যাচে যারা আসছে তারা ওই 9টা এবং 10টার ব্যাচ যেগুলা সেগুলা সাবেককে 3 ক্লাস পিছিয়ে, মানে 1 সপ্তাহ পিছিয়ে অলমোস্ট। এখন পিছিয়ে গিয়ে এটা আলোচনা করে তোমার আলোচনা হচ্ছে তুমি কখন থেকে শুরু করবা। তুমি যেদিন থেকে, কারণ হচ্ছে 9টায় যারা প্রথম শুরু করছিল তারা অনেকে দ্বিতীয় ক্লাস আসে নাই, আবার তৃতীয় ক্লাস আসছে, সেদিন অনেক নতুন স্টুডেন্ট ছিল, প্রথম 2 ক্লাস আসে নাই। এখন স্টুডেন্টদের মধ্যে যে টেন্ডেন্সি দেখা যাচ্ছে সেটা হচ্ছে তারা কনফিউজড, মানে কি হচ্ছে এটা কি, চারপাশে চারপাশে লিফলেট, চারপাশে SMS, প্রচার, ভিডিও, অনলাইনে অফলাইনে সব জায়গায়, আমরা করবোটা কি? সবার বড় ভাই বোন নাই। অনেকেই আছো তোমরা বাবা মায়ের প্রথম সন্তান, তোমাদের এখানে বুঝতে পারবা। আচ্ছা পিছনে যাও, ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকেও যাও, এখানে 2জন বসো, ওখানে বাকি যাও, ওখানে 3জন যেতে পারবো। এই বাবা মায়ের প্রথম সন্তান হলে, যেমন আমিও আমার বাবা মায়ের প্রথম সন্তান হলে একটা সমস্যা আছে। সমস্যাটা কি? একটা একটা সুবিধাও আছে, একটা সমস্যাও আছে। সুবিধাটা হচ্ছে তোমার উপরে কেউ নাই তোমাকে ইচ্ছা মতো বকাবকি করার, তুমি সবকিছু উল্টা ছোটদেরকে উপর খবরদারি করতে পারবা। অসুবিধাটা হচ্ছে তুমি যদি পড়ুয়া হও, তুমি যদি চাও যে তুমি ভবিষ্যতে কিছু একটা করবা, নিজের পায়ে নিজে দাঁড়াবা, তোমার কাজিনরা যারা সফল হয়েছে, ভালো জায়গায় টিকছে, ওদের কথা বলে তোমার বাবা মা যদি তোমাকে কখনো একটা হলেও কথা দিয়ে থাকে, তাহলে তোমার মধ্যে জেদটা কাজ করবে। কিন্তু তুমি, তোমার সামনে কোনো পরামর্শ থাকবে না, পরামর্শ দাতা থাকবে না, কারণ তোমার বড় ভাই বোন নাই। তোমার বড় ভাই বোন থাকলে সে ভুল করলে সেটা থেকে তুমি শিক্ষা নিতে পারো, সে যদি সঠিক পথে গিয়ে থাকে সেই পথটাই তুমি অনুসরণ করতে পারো। যেভাবেই হোক একটা না একটা উপায় হয়, কিন্তু তোমাদের সেটা নাই। আপনজন থেকে যখন আমরা পরামর্শ পাই তখন সেই জিনিসটা অনেক বেশি কাজ দেয়, বিশ্বাসটা আসে বেশি। তো তোমাদের এখন কার কিরকম আমি জানি না, সব সব ব্যাচেই এরকম স্টুডেন্ট থাকে। তোমার কথা হচ্ছে তোমাকে অবশ্যই একটা ভালো সঠিক জিনিসটা চুজ করতে হবে। তার আগে তোমাকে চিন্তা করতে হবে আমি পড়া শুরু করবো কিনা, শুরু করলেও কিভাবে শুরু করবো। আমি কি একেবারে ধ্যান জ্ঞান জান পড়া দিয়ে এখন থেকে শুরু করবো? আমি করবো না। আমি কি শুরু করবো না? এটাও বলবো না। শুরু করবো না এটার বিপক্ষে, আবার জান পড়ান দিয়ে শুরু করবো এটারও বিপক্ষে। আস্তে ধীরে আগাও। কি করবা? আস্তে ধীরে ক্লাস শুরু করো, তবে ক্লাস একটা সিলেক্ট করো যে আমি এই স্যারের কাছে পড়বো। হ্যাঁ, এটা এই স্যারটা বায়োলজি পড়াই, এটার কাছে আমি যাব, শুনছি এটার কথা। আবার ওদিকে আরেকটা বায়োলজি টিচার আছে, এইটার ক্লাস আমার পড়তে ইচ্ছে করতেছে, তবে আমি মেইনলি এটার ক্লাস করবো। তাহলে ঠিক আছে, এটা তুমি ফিক্স করে ফেলো, এখানে রেগুলার আসো। ওদিকেও মাঝে মধ্যে যদি শিডিউল মিলে, টাইমিং এ হয়, ইচ্ছা হয়, তাহলে বলো।
কিন্তু একটা ফিক্স করতে হবে, কারণ পড়াটা ইম্পর্টেন্ট। পড়ার বাইরে আরো অনেক কিছু করবে আশেপাশে দেখবা। কারণ কেউ তো আসলে স্টুডেন্টরা তো কোনো টিচারকে ছিল না, টিচাররা স্টুডেন্টদেরকে ছিল না। স্বাভাবিকভাবে পরিচিত হওয়ার জন্য, স্টুডেন্টকে আসার জন্য একটা কিছু একটা ঘোষণা দিতে হয়। তো সেই জন্য অনেক ধরনের ঘোষণা পাওয়া, যেমন আমরা প্রতি বছর স্টুডেন্টদেরকে যেটা করি সেটা হচ্ছে ক্লাসে স্টুডেন্ট আসে, ক্লাসের পড়াটা আমরা ক্লাসে পড়াই, পড়ার শেষে আমরা কি করি, পড়া নেওয়ার পর সেখান থেকে কুইজ করি। ওই কুইজে আমরা বই গিফট করি। এবছর বিশ্বকাপ থাকার কারণে বলছি একদিন জার্সি গিফট করা হবে, সেটা অন্য, সেটা কোন দিন সেটা তুমি জানবা। এটা আজকে হইতে পারে, পরশু হইতে পারে, পরশু আবার 4টায় ক্লাস আছে সেম টাইমে। পরশু মানে কি বার? বৃহস্পতিবার। পরশু হচ্ছে বৃহস্পতিবার। ওই যে এসএসসি পরীক্ষা মাত্র দিছো তো, ছুটি ছুটি ভাবে জন্য দিন কোনটা মাস কোনটা হয়ে গেছে আর কি। পরশু শনিবার না, পরশু হচ্ছে কি বৃহস্পতিবার। এটা হয় স্বাভাবিক, দিন তারিখ সমস্যা না। তো তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, যদি তোমাকে ট্র্যাকে আসতে হয় তাহলে অবশ্যই একটা জায়গা ফিক্স করতে হবে। হ্যাঁ, ভর্তি একটু পরে করি, সমস্যা নেই, কিন্তু ফিক্সড হয়ে যেতে হবে, কারণ ক্লাস তো চলে যাচ্ছে। তো আমাদের মূল ইয়েটা হচ্ছে, আমরা জীববিজ্ঞান পড়তে আসছি। জীববিজ্ঞানের এই যে ক্লাসটা কিন্তু রেকর্ড হচ্ছে, এবং সেটা এভাবে রেকর্ড হয় আমাদের প্রত্যেকটা ক্লাস। সেটা তুমি যদি মিস করে থাকো, তোমাকে আবার অনলাইনে আমাদের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে ক্লাসটা। ওই যে একজন বসছে, ওটাতে একজন চলে যাও, ওই যে তোমার পাশে একজন বসো। এই মালিহা কে কি না? মালিহা তোমরা মুখে বলতে দিতে এখানে আসতে, এখানে দাঁড়াতে বলো, এখানে বসছে। আচ্ছা, দিয়ে আসো দিয়ে আসো। এই শুরু করি। হ্যাঁ, তো আমরা স্বাভাবিকভাবেই আমাদের প্রথমে কিছু কথা বলতে হয়, সেটা হচ্ছে আমরা পড়তে আসছি বায়োলজি নাকি জীববিজ্ঞান। বলো তো কি করতে আসছি? বায়োলজি পড়তে আসো নাই? জীববিজ্ঞান পড়তে আসছো? বায়োলজি পড়তে আসছো? আচ্ছা, দুইটাই সেম 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 জিনিস, সেম জিনিস। কেমন? এই যে এই জীববিজ্ঞানের দুইটা পত্র, একটা হচ্ছে ফার্স্ট পেপার, আর একটা হচ্ছে কি সেকেন্ড পেপার। এই ফার্স্ট পেপার যেটা, সেটার নাম হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান। বলো কি বিজ্ঞান? উদ্ভিদ বিজ্ঞান। এখানে 12টা অধ্যায়। বলো কয়টা অধ্যায়? 12টা অধ্যায়। কোন কলেজে ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার, কোন কলেজে ফার্স্ট ইয়ারেই 2 পেপার। বেশিরভাগ বাংলাদেশের 98 থেকে 99% কলেজে ফার্স্ট ইয়ারে দুইটাই, মানে ফার্স্ট পেপারও সেকেন্ড পেপারও। আর মাত্র 2 থেকে 1% কলেজে ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার, সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার। আমি বায়োলজির কথা বলতেছি, যেমন কাপাসগোলা কলেজ, হাজারাতুজি কলেজ, এইসব কলেজে ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার, সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার। আমি দোয়া করি তোমরা সবাই চিটাগাং কলেজ পাও, দোয়া করি সবাই মসিন কলেজ পাও। নটরডেমের জন্য বা হলি ক্রসের জন্য কেউ ট্রাই করলে সবাই টিকো, দোয়া করি। কিন্তু বাস্তবতা বাস্তবতা, তোমার এসএসসি রেজাল্টের উপর ভিত্তি করে টোটাল মার্কসের ভিত্তিতে একটা কলেজ হবে। সেই কলেজ যেখানেই হোক না কেন, তুমি যদি এসএসসি তে এ প্লাস পাও, খুশি থাকি। এখন কি কিছু চেঞ্জ করতে পারবা? কিছু চেঞ্জ করতে পারবা না। আল্লাহর কাছে শুধু বলবা, আল্লাহ আমার খাতা কাটার সময় স্যার যাতে একটু দয়ার সাথে কাটে, কোমল হৃদয়ের সাথে কাটে, বাসায় যাতে কারোর সাথে ঝগড়াঝাটি না করে আসে। বুঝতে পারছো? যাতে নাম্বারটা যা আমি পাই, যা আমি ডিজার্ভ করি, তা যাতে আমি পাই। আমাকে যাতে কম মার্কস দেওয়া না হয়, বেশি চাই না তোমার কাছে, এটা আল্লাহর কাছে বলবা প্রতিদিন। তো তাহলে তোমার খাতায় কোনো অ্যাক্সিডেন্ট ঘটবে না। এরপর যা পাও এ প্লাস পাইলে হয়েছে, এ প্লাস না পাইলেও সেটার কথাবার্তা পরে হবে। কিন্তু আমি ধরে নিচ্ছি এই টাইমে যারা আসে তাদের বেশিরভাগই এ প্লাস পাওয়ার যোগ্য স্টুডেন্ট, বরঞ্চ 90% প্লাস 95% প্লাস পাওয়ার এভারেজে স্টুডেন্ট। তো সেই মার্কসটা তুমি পাওয়ার পর তোমাকে বলি, এসএসসি রেজাল্টটা তোমার অ্যাডমিশনে শুধুমাত্র অল্প, মেডিকেলে যারা পড়বে, মেডিকেল ইচ্ছুক, তাদের জন্য অল্প একটু এসএসসির পয়েন্টটা লাগে, পড়া লাগে না। প্রশ্ন হয় এইচএসসির পড়া থেকে, এবং হিউজ পড়া, খুব কম ভেরি করে তোমার এসএসসির রেজাল্টটা। এইচএসসির রেজাল্টটা অনেক বেশি ভ্যারি করে, ম্যাটার করে ইয়েতে, অ্যাডমিশনে। তো অ্যাডমিশনে যদি আমরা একটা ভালো সাবজেক্ট পাই, তখনই আমাদের ক্যারিয়ারটা ফিক্সড একটা জায়গায় যাবে। সেই জন্য আমাদেরকে চেষ্টা করে যেতে হবে। তো সেই জন্য একটা বিশাল একটা সময় তোমাকে যেতে হবে। এই সময়ের মধ্যে তোমাকে পদে পদে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, পড়তে পড়তে তুমি একটা সময় কি হবে, হ্যাং হয়ে যাবে, তোমার আর পড়ালেখা ভালো লাগবে না, পড়া ফেলে রাখবা, 2-3 দিন ধরে তুমি শুয়ে শুয়ে থাকবা।
দুষ্টুমি করবো না, সময় নষ্ট করবো না, এমনি শুয়ে থাকবে, খাটের মধ্যে শুয়ে আসো, ফ্যানের দিকে তাকায় আসো, এমনি চোখ বড় বড় করে, মানে কি হচ্ছে, কি চলবে, জীবনটা কেমনে যাবে, এভাবে তুমি আফসোস করবে। একটা সময় এগুলো সব মনে পড়বে যখন এগুলো চলবে। তো আমাদের এখানে কলেজের মধ্যে যদি তোমার হাজারদুজ্জামান কাপাসগুলো আসে, মেয়েদের ক্ষেত্রে বলতেছি কাপাসগুলো, আর হাজারদুজ্জাদের ছেলে মেয়ে কম্বাইন, ওখানে ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার, সেকেন্ড ইয়ার সেকেন্ড পেপার। কিন্তু বাকি সব কলেজে বোটানি জুলজি কম্বাইন। আমরা কি করবো, আমরা কম্বাইন করবো। আমরা বোটানি বেশি করবো ফার্স্ট ইয়ারে, জুলজি কম করবো। ধরো বোটানি 8টা অধ্যায় পড়লাম, জুলজি 4টা অধ্যায় পড়লাম, তাহলে কয়টা হলো, 12টা অধ্যায় হলো। তাহলে বাকি আছে কয়টা, মোট 24টা অধ্যায়। মোট কয়টা অধ্যায়, তাহলে বাকি 12টা আমরা কই করব, সেকেন্ড ইয়ার পোর্শনের জন্য রেখে দিব। 27 ব্যাচ, তোমাদের ইমিডিয়েট সিনিয়র ব্যাচের একটা পরিসংখ্যান বলি। শুরুর দিকে যেসব ব্যাচ শুরু হয়েছিল, মানে এসএসসি 25-এর পরপর, এসএসসি 25-এর পরপর, তোমরা যেমন 26-এর পরপর আসছো, 25-এর পরপর যেসব ব্যাচ শুরু হয়েছিল, সেসব ব্যাচে আমরা পড়া ওদের কলেজের ফার্স্ট ইয়ার ফাইনাল শুরু হওয়ার 2 মাস আগে শেষ করছি। অগ্রিম সেকেন্ড ইয়ার ভর্তি নিয়ে আমরা 3টা অধ্যায় শেষ করে দিয়েছি। মানে ওরা হিসেবে 15টা অধ্যায় শেষ করছে। ফার্স্ট ইয়ার ফাইনাল চলতেছে মাত্র, এখন ওদের বন্ধ, নাহলে পাইটা এই টাইমে, নাহলে আমি ক্লাস দিতে পারতাম না, এখানে এই টাইমে অন্য ব্যাচের ক্লাস ছিল। তো আমাদের যেটা সামনে চিন্তা করতে হবে সেটা হচ্ছে, তুমি আগে শুরু করলে আগে শেষ হবে, কেউ পরে শুরু করে আগে শেষ করতে পারবে না। তো আগে শুরু করে তুমি কি করবা, তোমাকে আস্তে দিন আগাতে হবে। প্রতিদিন যদি ক্লাসগুলো আমাদের এখানে করো, তোমার বাসায় আর করতে হবে না, এটা গ্যারান্টি। তাহলে বাসায় কি করবা, এখানে যদি 1 ঘন্টা পড়ো, বাসায় 15 মিনিট, হাইয়েস্ট মিনিমাম 10 মিনিট। তাহলে 10 থেকে 15 মিনিট তুমি কি দিবা, রিভিশন দিবা। কি দিবা, এখানকার পড়াগুলো রিভিশন দিবা। এখানে অনেকে আছে কি জানো, এখানেই রিভিশন হয়ে যায়, তাহলে বাসায় আর পড়তে হয় না ক্লাস শেষে। তো এটা সময় বলে দিবে, তোমরা আস্তে আস্তে বাইরে যে পড়াটা ধরার চেষ্টা করবা। অনেক কঠিন কঠিন জিনিস আছে। আমরা ফার্স্ট উইক আমরা বোটানি ধরছি, সেকেন্ড উইকে আমরা জুলজির একটু পড়া করবো, আমরা দুইটারই টেস্ট নিব। তো সেকেন্ড পেপারের নাম হচ্ছে প্রাণীবিজ্ঞান, যেটা ইংরেজি হচ্ছে জুলজি। ইংরেজি কি, জুলজি। তো আমরা বোটানি, মানে এই যেটা হচ্ছে বোটানি, এটা হচ্ছে জুলজি, এটা হচ্ছে জুলজি। হ্যাঁ, আচ্ছা, তুমি হোয়াটসঅ্যাপে নক দিও, আমি ক্লাসটা দিয়ে দিব। এই তাহলে আমি শুরু করতেছি, বোটানি দিয়ে শুরু করলাম। চ্যাপ্টার 1। তোমরা কি খাতা কলম আনছো, আনছো? খাতা কলম আসলে লিখতে পারো, আর লেখার ইচ্ছা না থাকলে সমস্যা নেই, মনোযোগ দিয়ে দেখো, পড়া মুখস্থ হয়ে যাবে। আসো, ওই সিটে বসো, ওই মাঝখানে বসো, থার্ড বেঞ্চ। অধ্যায় 1, কোষ এবং এর গঠন। কোষ এবং এর গঠন। তোমরা আমাকে বলবা, এই কোষ এবং এর গঠন, এটার মধ্যে, আচ্ছা অ্যাটেন্ডেন্স শিটটা একটু দিয়ে দিই। অ্যাটেন্ডেন্স শিটে তুমি নাম লিখবা, স্কুল লিখবা এবং মোবাইল নাম্বার লিখবা। ছেলেদের একটা তো মেয়েদের একটা, সবাই লিখবে, সবাই সবাই লিখবে। এই যে আমাদের প্রশ্নগুলো, কোশ্চেনস, কোশ্চেনস, এই কোশ্চেনস এখানে পরে লিখবো আমরা, কেমন, পরে লিখবো। মানে এখানে কি কি কোশ্চেন আছে সেগুলো আমরা পরে লিখবো। আমরা শুরু করব একটা ছবি দিয়ে। এই ছবি আঁকবা কিনা তোমার ইচ্ছা। এই যে এটা একটা উদ্ভিদ কোষ, বলো কি কোষ, উদ্ভিদ কোষ। উদ্ভিদ কোষ। এখন তো ডিজিটাল বোর্ডের যুগ, আগে আমরা হোয়াইট বোর্ডে পড়াতাম, কারেন্ট চলে গেল, আবার আমরা হোয়াইট বোর্ডে মাঝে মধ্যে পড়াই। তো এখানে আবার ডিজিটাল বোর্ডে কিছু স্কেল আছে, দেখছো, ধুমধাম দিকটা কি বলছি। তো তোমরা আবার মাইন্ড করিও না, ধুমধাম আঁকতেছি আমি। এই যে এটা একটা কোষ প্রাচীর, এটা হচ্ছে কি, কোষ প্রাচীর। এটা কোষ প্রাচীর, এটা হচ্ছে কোষ প্রাচীর। আর ভিতরে এটা হচ্ছে বড় কোষ গহ্বর, বড় কি, কোষ গহ্বর। আর ধরে নিচ্ছি এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস, কেমন, এই যে এটা হচ্ছে নিউক্লিয়াস,
এখানে আছে অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, বলো তো কি? এবং এবং এখানে আছে মাইটোকন্ড্রিয়া, বলো কি? এবং এখানে আছে ক্লোরোপ্লাস্ট, এই যে ক্লোরোপ্লাস্ট, এগুলো থাইলাকয়েড, এগুলো কি? থাইলাকয়েড। হ্যাঁ হ্যাঁ, এটা লেকচার 1 না, একটু ধৈর্য ধরো না। এই এখানে এখানে এরপর এটা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, বলো কি? এটা মসৃণ, এটা মসৃণ কেন? রাইবোজোম থাকে দানাদার। তারপর এটা হচ্ছে গোলগি বডি, বলো কি বডি? গোলগি বডি বা গোলজি বস্তু। এটা সাইটোপ্লাজম, এটা সাইটোপ্লাজম। এখানে এটার নাম হচ্ছে কোষ প্রাচীর, এটার নাম হচ্ছে কোষ ঝিল্লি, এটার নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এটার নাম হচ্ছে প্লাস্টিড। এই চারটা থেকে তুমি একটা সৃজনশীল পাবা। প্রশ্ন একটু আগে প্রশ্ন লেখার কথা না, প্রশ্নগুলো আমি এখান থেকে টপিক আকারে দেখাচ্ছি। এটা আমি সংক্ষেপে লিখলাম কোষ প্রাচীর, কোষ প্রাচীর। এটার নাম হচ্ছে কোষ ঝিল্লি, বলো কি ঝিল্লি? কোষ ঝিল্লি। একটা পার্থক্য বলে দিই, এটা সব কোষে থাকে, কিন্তু এটা শুধু উদ্ভিদ কোষে থাকে, বলো কোন কোষে থাকে? এটা সজীব না, এটা জড় বা মৃত, কিন্তু এটা হচ্ছে কি? সজীব। এটা কি? সজীব, এটা আমরা জানি। এটার নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তি ঘর, বলো কি ঘর? বা পাওয়ার হাউস, বা কি? পাওয়ার হাউস। আমাদের পরিণত লোহিত রক্তকণিকায়, মানুষের পরিণত লোহিত রক্তকণিকায় কোনো মাইটোকন্ড্রিয়া থাকে না। কেন? কেউ জানো? 50 টাকা পুরস্কার দেওয়া হবে যে সুন্দর করে বুঝিয়ে বলতে পারবে। চেষ্টা হলেও করো। কোশ্চেনটা হচ্ছে আমাদের মানুষের পরিণত লোহিত রক্তকণিকাতে মাইটোকন্ড্রিয়া থাকে না কেন? না, লোহিত রক্তকণিকা খাদ্য পরিবহন, শক্তি লাগে না। হ্যাঁ, নিউক্লিয়াস নাই, শক্তি লাগে না। আর মরে যায়, মরে যায় মানে বুঝি নেই, কে মরে গেছে? হ্যাঁ, বুঝি নেই। কোষ মৃত। আর বেশি না, কিন্তু অবশ্যই সজীব কোষ, জীবিত কোষ। অক্সিজেন পরিবহন করে। আমি হ্যাঁ বলো। হিমোগ্লোবিন থাকে, অক্সিজেন পরিবহন করে। হ্যাঁ, এটার সাথে মাইটোকন্ড্রিয়ার না থাকার সম্পর্ক কি? আমি বলি এবার। একজন বলছে অক্সিজেন পরিবহন করে, একজন বলছে নিউক্লিয়াস থাকে না, আরেকজন বলছে হিমোগ্লোবিন থাকে, আরেকজন আরেকটা কি জানি বলছে শক্তি লাগে না। দেখো, চারটা কথা আসছে। শক্তি লাগে না মানে আরবিসির শক্তি লাগে না, ও বলছে। আরেকজন বলছে অক্সিজেন পরিবহন করে, এটা তো সবাই জানি। আরেকজন বলছে হিমোগ্লোবিন থাকে, কি থাকে? এই যে কথাগুলা। আরেকজন বলছে নিউক্লিয়াস থাকে না, এই যে কথাগুলো, এগুলোকে আমি বুঝিয়ে একটু বলি। আমাদের পরিণত লোহিত রক্তকণিকায় মাইটোকন্ড্রিয়া থাকে না, বলো কি থাকে না? আমাদের একটা কোষে মাইটোকন্ড্রিয়া থাকে প্রায় 300 থেকে 400টি, বলো কয়শোটি? লাস্টে কুইজ আছে না, আজকে কিন্তু লাস্টে কুইজ আছে, কুইজের মধ্যে এখান থেকে প্রশ্ন থাকবে, প্রাইজ পাবা, প্রাইজ অনেক কিছু থাকবে, বই তো আমরা প্রশ্ন ব্যাংক অনেক কিছু দিব। শোনো, 300 থেকে 400 মাইটোকন্ড্রিয়া সবাই একত্রে কোষের 20% জায়গা দখল করে। কত পার্সেন্ট? বেসিক আলাপ করতেছি, 20% জায়গা দখল করে। এখন আরবিসির কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা। কি পরিবহন করা? অক্সিজেন পরিবহনের জন্য সেখানে কি থাকে? হিমোগ্লোবিন থাকে, বলো কি থাকে? হিমোগ্লোবিন থাকে। এখন হিমোগ্লোবিনকে আরবিসির ভিতরে জায়গা দিতে হবে না? এই জায়গা দেওয়ার জন্য আরবিসির ভিতর থেকে আমরা দামি দামি জায়গা দখলকারী এরকম অনেক জিনিস নিয়ে ফেলছি। এক নাম্বার নিউক্লিয়াস সরাই ফেলছি। নিউক্লিয়াস দখল করে 10 থেকে 15% জায়গা, বলো কত পার্সেন্ট জায়গা? তো আরবিসি থেকে যদি তুমি নিউক্লিয়াস বের করে ফেলো, 10 থেকে 15% জায়গা খালি হচ্ছে না? আবার মাইটোকন্ড্রিয়াকেও সরাই ফেলো, তাহলে আরো কত পার্সেন্ট জায়গা খালি হয়? 20%। তাহলে যে বিশাল জায়গাটা খালি হচ্ছে, ওখানে তুমি কি বসাবা? হিমোগ্লোবিন বসাবা। তাহলে একটা কারণ হচ্ছে হিমোগ্লোবিনকে জায়গা দেওয়ার জন্য আরবিসিতে মাইটোকন্ড্রিয়া থাকে না, এটা একটা কারণ। দ্বিতীয় কারণ, মনে করো মাইটোকন্ড্রিয়া আছে, মাইটোকন্ড্রিয়ার কাজ কি?
শক্তি উৎপাদন প্রক্রিয়াটার নাম হচ্ছে শ্বসন। সেখানে অক্সিজেন লাগে, সেখানে কি লাগে? অক্সিজেন লাগে, এবং সেই অক্সিজেন পরিবহন করা কার কাজ? ওই আরবিসির কাজ। এখন আরবিসির ভিতরে যদি মাইটোকন্ড্রিয়া থাকে, সেখানে ওই অক্সিজেন ব্যবহার করে সে শক্তি উৎপাদন করে ফেলবে না? সে কি আর আরেকটা কোষের কাছে গিয়ে ওই অক্সিজেন বহন করতে পারবে? বহন করার আগে সে নিজেই সেটাকে কি করে ফেলবে? ইউজ করে ফেলবে। এই জন্য ভুলেও এখানে মাইটোকন্ড্রিয়া রাখা যাবে না। যদি রাখতো তাহলে সে নিজেই অক্সিজেনটা মিস ইউজ করে ফেলতো। তাহলে অক্সিজেন বাঁচানো দ্বিতীয় কারণ কি? মাইটোকন্ড্রিয়ার হাত থেকে কাকে বাঁচানো? অক্সিজেন বাঁচানো। পাওয়া গেছে আনসার? এগুলো একটু গুছিয়ে বললে 25 টাকা পাইতে। যাক, তোমরা 4-5 জন মিলে মিশে দিছো, সবাইকে 10 টাকা করে দেয়া যায়, দিলাম না, একসাথে বড় বড় নোট নিয়ে। এবার আসো তৃতীয় কথা। একজন বলছে শক্তি লাগে না। এই তৃতীয় কোশ্চেন, যদি মাইটোকন্ড্রিয়াই না থাকে তাহলে সে শক্তি পায় কোত্থেকে? এটাই তো কোশ্চেন। দেখো, শক্তি সে দুই ভাবে তৈরি করতে পারে, একটা সবাত শোষণ আর একটা কি শোষণ? অবাত শোষণ। অবাত শোষণ অক্সিজেন লাগে। আবার অবাত শোষণের মাধ্যমে শক্তি কি বেশি উৎপাদন হয় নাকি অল্প উৎপাদন হয়? এখন এখন আমি যদি বলি আরবিসির মধ্যে অবাত শোষণ হয় মাইটোকন্ড্রিয়া ছাড়া, তুমি তখন পাল্টা প্রশ্ন করবা, স্যার এত অল্প শক্তিতে হয়? হ্যাঁ হয়তো। কেন হয়? কারণ বেশি শক্তি লাগে না। কেন লাগে না? কারণ বেশি শক্তি যে সকল অঙ্গাণু ইউজ করে তারাই তো নাই সেখানে। আমার এই রুমে সবচেয়ে বেশি শক্তি কে খরচ করে? একটু চারপাশে তাকিয়ে বলো। এসি। আমি যদি এসি সব অফ করে দিই তাহলে এখানে তো এত কারেন্ট লাগবে না। কারেন্ট চলে গেলে তখন আমরা আইপিএস চালাই। আইপিএস দিয়ে এসি চলে না। এসি গুলো অফ রেখে বাকিগুলো চালানোর চেষ্টা করি। ঠিক একইভাবে আমাদের আরবিসি থেকে আমরা নিউক্লিয়াসকে বাদ দিয়ে দিছি। কাকে বাদ দিয়ে দিছি? যে সবচেয়ে বেশি শক্তি খায়। মাইটোকন্ড্রিয়া নাই, তারপরে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নাই, গলগি বস্তু নাই, যত ঝিল্লিবদ্ধ কোষ অঙ্গাণু আছে, বলো কি? যত ঝিল্লিবদ্ধ কোষ অঙ্গাণু আছে যারা সবচেয়ে বেশি শক্তি কনজিউম করে, বাদ দিয়ে দিছি। অল্প শক্তি দিয়ে সে তার অক্সিজেন পরিবহনের কাজটা সেরে নিতে পারে। দেখো কত লজিক একটার ভিতরে একটা। তো এই মাইটোকন্ড্রিয়াকে বলা হয় শক্তিঘর। বলো কি ঘর? শক্তিঘর। তারপর এটার নাম হচ্ছে প্লাস্টিড। এটার নাম কি? প্লাস্টিডের মধ্যে সবচেয়ে দামি হচ্ছে ক্লোরোপ্লাস্ট। সবচেয়ে দামি কি? ক্লোরোপ্লাস্ট। এটা হচ্ছে বড় কোষ গহ্বর। এটা এখানে এই জিনিসটা শুধু উদ্ভিদ কোষে থাকে। এই জিনিসটা শুধু উদ্ভিদ কোষে থাকে। বড় কোষ গহ্বরও শুধুমাত্র কই থাকে? উদ্ভিদ কোষে থাকে। এই জিনিসটার নাম হচ্ছে গলজি বডি। বলো কি বডি? এটা তোমরা পারো আশা করি। এরপর এটা হচ্ছে মসৃণ। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই প্রকার। বলো কয় প্রকার? এটাকে বলা হয় কোষের পরিবহন তন্ত্র। বলো কি তন্ত্র? এই গলগি বডিকে বলা হয় কোষের ট্রাফিক পুলিশ। বলো কি পুলিশ? প্যাকেজিং কেন্দ্র। বলো কি কেন্দ্র? অনেকগুলো নাম আছে। তারপরে এখানে এটা হচ্ছে নিউক্লিয়াস। এটা কি? নিউক্লিয়াস। প্রাণ কেন্দ্র। কোষের কি কেন্দ্র? প্রাণ কেন্দ্র। এই নিউক্লিয়াসের মধ্যে এটার নাম হচ্ছে ক্রোমাটিন। বলো কি নাম? যেটা কোষ বিভাজনের সময় নাম হয় ক্রোমোজোম। বলো কি হয়? এই ক্রোমোজোমের বা ক্রোমাটিনের মধ্যে কি আছে দেখো, এটা আছে। এটার নাম কি? বলো কি? এই ডিএনএ তৈরির প্রক্রিয়াকে বলা হয় রেপ্লিকেশন। ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন। আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সলেশন। তোমার পরীক্ষায় এইখান থেকে একটা সৃজনশীল আসবে, অথবা এই 4 জন থেকে একটা সৃজনশীল আসবে। একটা উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র আঁকলাম, এটাও পরীক্ষা আসছে। এটা 9-10 এর জন্য ইম্পর্টেন্ট ছিল, ইন্টারের জন্য ইম্পর্টেন্ট ছিল। তোমরা কোষ প্রাচীরের 9-10 কতটুকু কি বা করছো? তোমরা মাইটোকন্ড্রিয়া প্লাস্টিডের 9-10 কতটুকু কি বা করছো? অনেকে একটা ভয় লাগায় যে তোমাদের এই ক্লাসে আমরা আগামী 4 দিন আমরা ক্লাস দিব, তোমরা এসএসসি তে অনেক বেসিকে দুর্বল ছিল, অনেক টপিক ছিল না শর্ট সিলেবাসের কারণে, তোমাদেরকে আগামী 1 সপ্তাহ তোমাদেরকে আমি ওই এসএসসি মিসিং বেসিক গুলো শিখাবো। 1 সপ্তাহে বেসিক হয় না। তোমাকে আমি এসএসসির শর্ট সিলেবাসের বাইরের অধ্যায়গুলো 1 সপ্তাহে পড়াতে পারবো না। তোমার লাগবেও না বেসিক। তুমি এসএসসি তে যা করছো আলহামদুলিল্লাহ, ইন্টারে আসছো, নতুন করে যে টপিক ধরবো সেই টপিকের বেসিক থেকে শুরু করে মাস পর্যন্ত ধরেই পড়াবো। আগেরটা আগে, বাদ। ভয় পাওয়ার কিছু না। আমি এসএসসি তে শর্ট সিলেবাস ছিল বলে কি আমি ইন্টারে কি ফেল? জি না, ভয় পাওয়ার কিছু নাই।
তো আমরা আমাদের স্টাইলে যাব। এখন দেখো আমাদের এখানে একটু কঠিন হচ্ছে ওই টপিকগুলো, এই টপিকগুলো, কারণ এখানে একটা সিকোয়েন্স মেনটেন করতে হয়, আমরা সেটা একটু সময় হলে আমরা ধরবো। আগে আমরা কোষ প্রাচীর নিয়ে একটু স্টার্ট করি। আমরা দেখতে চাই যে আসলে পড়াটা কিভাবে পড়া উচিত, কেমন? তো যদি সম্ভব হয় লিখো, লিখলে ভালো হয়। বায়োলজিতে এখানে প্রচুর লেখা হবে, নোট হবে, তোমাকে এমনি মুখে মুখে আলাপ করে দিলে আপনি অবশ্যই লিখতে হবে, নোট করতে হবে, নাহলে 2 দিন পর তুমি ডিপ্রেশনে যাবা। এই যে কোষ প্রাচীর লিখলাম, এই যে কোষ প্রাচীর, এই কোষ প্রাচীর ইংরেজি হচ্ছে সেল ওয়াল। বল কি? সেল ওয়াল। এই যে সেল, এই যে ওয়াল। এই কোষ প্রাচীর, এই কোষ প্রাচীর আবিষ্কার করছে বিজ্ঞানী রবার্ট হুক। বিজ্ঞানী রবার্ট হুক এই কোষ প্রাচীর আবিষ্কার করেন 1665 সালে। 1665 সালে বিজ্ঞানী রবার্ট হুক এটা আবিষ্কার করেন। যেহেতু রবার্ট হুক কোষ প্রাচীর আবিষ্কার করেন এবং কোষ প্রাচীর থাকে কোষের সাথে, কোষ প্রাচীর সাথে কোষের সাথে, সুতরাং রবার্ট হুককে আমরা আরো বলতে পারি তিনি কোষেরও আবিষ্কারক। কার আবিষ্কারক? কোষেরও আবিষ্কারক। তাহলে বলো তো কোষের আবিষ্কারক কে? রবার্ট হুক। সাল কত? 1665। এরপর এই কোষ প্রাচীর সম্পর্কে আরেকটা কথা, এই কোষ প্রাচীর হচ্ছে জড় বা মৃত। জড় বা কি? মৃত। যেখানে কোষ ঝিল্লি হচ্ছে সজীব। কোষ ঝিল্লি হচ্ছে কি? সজীব। এরপর এই কোষ প্রাচীর শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে। বলো কোন কোষে থাকে? উদ্ভিদ কোষে থাকে। এটা উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য, ইউনিক বৈশিষ্ট্য, যেটা আর কারো নাই। এটাও মেডিকেল কোশ্চেন। এই কোষ প্রাচীর, এই কোষ প্রাচীরের কি কি করতে হবে? কোষ প্রাচীরের গঠনটা বেশি জরুরি। চিত্র আঁকবো আমরা, গঠনও শিখবো। আগে আমরা ভৌত গঠন করবো। চলো, এটা কি লিখা আছে? ওকে, এখন স্পিডে লিখতে হবে। হয়ে গেছে না? প্লাস্টিকের কারণে তো প্লাস্টিকের যে ক্লোরোফিল থাকে তাহলে তো সবুজ দেখায়। তার মানে কি যে আমাদের অ্যাভেঞ্জার ছবিতে হালকা ছিল কত সবুজ, অল্প সে কি প্লাস্টিক থাকতে পারে? এই উত্তর এখন দিতে পারতেছি না আমি, কারণ আমি অ্যাভেঞ্জার্স এত বেশি দেখি না। এই দেখো, দেখো, তবে মনে হয় না, নাই, কারণ থাকতো তো খাবার তৈরি হতো, খাবার আম জাম এরকম চলে থাকতো গা থেকে। আচ্ছা, আমরা একটু ভৌত গঠনটা দেখবো। কোষ প্রাচীরের কি দেখবো বলো? ভৌত গঠন। আচ্ছা, এটা যদি উদ্ভিদ কোষের অন্যান্য বৈশিষ্ট্য হয়, তোমরা কি জানো ব্যাকটেরিয়াতে কোষ প্রাচীর আছে? জানো কিনা? আছে, আছে। ব্যাকটেরিয়াতে কোষ প্রাচীর আছে এবং সেটার প্রধান উপাদান হচ্ছে, তোমরা বলো তো অনেকে, এটার এখন একটা নতুন নাম বলে দিচ্ছি, পেপটিডোগ্লাইকেন। বলো কি নাম? পেপটিডোগ্লাইকেন। আচ্ছা, কোষ নিয়ে একটু করে বলে দিই। এই কোষ, এই কোষ সম্পর্কে একটু করে বলি। এই কোষ দুনিয়ার সবচেয়ে বড় কোষ। বৃহত্তম কোষ হচ্ছে ওট পাখির ডিম। বলো কার ডিম? ওট পাখির ডিম। বিশাল পাখি, এর ডিমও বিশাল, বুলবুলের থেকে বড়। আয়তন হচ্ছে 17। আগে কত লিখবা? 17 ভাঙো, ভাঙলে হয় 12 আর 5। কত হয়? 12 আর 5। এই যে 17 গুণ 12.5 সেন্টিমিটার, মানে এটার আয়তন। তারপর সবচেয়ে ছোট কোষ, এই ক্ষুদ্রতম কোষ, বলতো আদি কোষ বড় নাকি প্রকৃত কোষ বড়? আর ছোটকে আদি কোষ। তাহলে আদি কোষের মধ্যে এক্সাম্পল কি? ব্যাকটেরিয়া। কি বলো? এই ব্যাকটেরিয়ার সবচেয়ে ছোট কোষকে মাইকোপ্লাজমা। বলো কি? মাইকোপ্লাজমা। এটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে ছোট কোষ। তুমি বলতেই পারো যে স্যার ভাইরাস তো আরো ছোট, তাহলে কি ভাইরাস ক্ষুদ্রতম কোষ না? জি না, ভাইরাসের কোনো কোষই নাই।
ভাইরাস হচ্ছে অকোষীয়, বলো কি? অকোষীয়, কেমন? আচ্ছা, তাহলে আমরা এখানে কোষ প্রাচীরের গঠনটা এবার শুরু করব। এটা এমনি একটু বলে দিলাম, এটা আমরা ক্লাস শেষে জিজ্ঞেস করতে পারি। তোমরা এমনিতে কোষের প্রকারভেদ সম্পর্কে কিরকম জানো সেটা যদি সময় থাকে আমরা ক্লাস শেষে একটু করে আলাপ করবো, নাহলে আমরা আগে কোষ প্রাচীরেই ফিক্স থাকি। দেখো, কোষ প্রাচীরের গঠন আঁকতে গেলে আমাকে আগে জানতে হবে কোষ প্রাচীরটা সৃষ্টি হয় কখন। তোমরা কে বলতে পারবা কোষ প্রাচীর কখন সৃষ্টি হয়? কোষ তৈরির সময়। এই কোষ প্রাচীর কখন তৈরি হয়? কোষ তৈরির সময়। তো কোষ তৈরির সময় যদি কোষ, এই দেখো এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, কেমন? এটা একটা কোষ, এই কোষটা থেকে দুইটা কোষ তৈরি হলো, দুইটা কোষ তৈরি হলো বিভাজনের মাধ্যমে, বিভাজনের মাধ্যমে, মাইটোসিস বিভাজনের মাধ্যমে। বলো কিসের মাধ্যমে? মাইটোসিস বিভাজনের মাধ্যমে। এটাকে বলা হয় মাতৃকোষ। বলো কি কোষ? আর এটাকে বলা হয় অপত্য কোষ। অপত্য মানে বাচ্চা, অপত্য মানে কি? তোমরা কি জানো এটাকে পিতৃকোষ কেন বলা হয় না? এটা মাতৃকোষ, তাহলে পিতৃকোষ কোনটা? ছাড়, বুঝছি। ছেলেদের ক্ষেত্রে বলা হয় পিতৃকোষ, মেয়েদের ক্ষেত্রে বলা হয় মাতৃকোষ। সবগুলো মাতৃকোষ। আর অপত্য কোষ, এটার ইংরেজি হচ্ছে ডটার সেল। বলো কি সেল? সান সেল কোথায়? ছেলে হলে এটা ডটার, ওই সান সেল, মেয়ে হলে এটা ডটার সেল। এটাই কাহিনী। কি এটাকে ডটার, এটাকে মাদার এরকম বলা হয় কেন? ফেমিনিজম। এটাকে ডটার, এটাকে মাদার, এটাকে ডটার বলা হয় কারণ এখান থেকেই নতুন দুইটা কোষের উৎপত্তি হচ্ছে। আমরা সবাই জন্ম নিয়েছি কার থেকে? স্যার বাবা এবং মা থেকে। বাবা থেকে কে জন্ম নিয়েছো? বাবার পেট থেকে কে বের হয়েছে? এরকম কি কেউ আসো? নিশ্চয়ই না, সবাই মায়ের পেট থেকে বের হয়েছে। বাবার অবদান আছে, এটা আমরা প্রাণী বিজ্ঞান অধ্যায় 9 এ পড়বো। কত নম্বর চ্যাপ্টারে পড়বো? স্টুডেন্টের অনেক প্রিয় চ্যাপ্টার এটা, প্রাণী বিজ্ঞান অধ্যায় 9। এটা হচ্ছে মানুষের প্রজনন তন্ত্র, এবং বই খুলে তো আগে ওদিকে চলে যায়, কি আছে এই ছবিগুলো দেখে, প্রাণী বিজ্ঞান বই বের করে। স্বীকার না করলেও জানো সবাই ভিতরে ভিতরে। আচ্ছা যাই হোক, বই খুলে আগে ছবিগুলো দেখে না, ছবিগুলো দেখে। এখন দেখো, এই যে মা, মা থেকেই তো আমরা জন্ম নিচ্ছি। মা ছিল, তোমার বার্থডে কয় তারিখ? আজকে কয় তারিখ? মনে করো 16 তারিখ। তোমার বার্থডে ছিল 16 তারিখ। 16 তারিখ তুমি হইছো বিকাল 4টায়। তো 4টা পর্যন্ত, 4টার 1 মিনিট আগে পর্যন্ত মা একজনই ছিল। কিন্তু 4টা বাজে মা মা থেকে একজন বের হয়ে ওখানে জনসংখ্যা কয়জন হয়ে গেছে? তাহলে জন্মটা দিছে কি? মাই তো দিছে। এই জন্য যার থেকে নতুন কিছু উৎপন্ন হবে তাকে আমরা মা বলবো। কি বলবো? আর এই জন্য থেকে মাতৃকোষ। তাহলে স্যার এটা ডটার কেন? কারণ এই ডটারই তো ভবিষ্যতের মা। এটাকে সান বললে এটা ভবিষ্যৎ, এটা মাতৃকোষ বললে কি বিস্তৃতি দেখাবে না? এই জন্য এটাকে এখন ডটার বলবো। কি বলবো? ডটার বলবো। সুতরাং এখানে পিতৃ কেন নয় সেটা জিজ্ঞেস করার দরকার নাই, সেটা ফিল করতে হয়, মনে মনে চিন্তা করে বের করতে হয়। আচ্ছা যাই হোক, কোষ তৈরি হয়েছে, তো কোষ তৈরির জন্য আগে কি তৈরি করতে হয়? যেমন এই রুমটা, এই রুমের চারপাশে একটু তাকাও। এই রুমটা প্রথমে আমরা দেয়াল তৈরি করছি। তুমি বলতে পারো না স্যার দেয়াল না, আগে ছাদ হয়েছে, যে নিচের ফ্লোরে, এটাও তো দেয়াল। এই রুমের চারপাশের আবরণ না এটা। এরপর এরপর ওইটা, ওই উপরের ছাদটা, এরপর ওই চারপাশে দেয়াল, এরপর ভিতরে জিনিসপত্র আসছে না, বেঞ্চ টেন্স এগুলো সব আসছে না। তাহলে আগে কোষ প্রাচীর তৈরি হয়েছে। এই কোষের আগে কি তৈরি হয়েছে? কোষ প্রাচীর। এখন এটা তৈরি হয়েছে কোন বিভাজনের মাধ্যমে? মাইটোসিসের কয়টা ধাপ? কয়টা? 5টা ধাপ। এক নিঃশ্বাসে বলো। লাস্টের ধাপের নাম কি? এই লাস্ট ধাপে গিয়ে কোষ প্রাচীর তৈরি শুরু হয়। তাহলে কোষ প্রাচীর তৈরি শুরু হয় কোন ধাপে? মাইটোসিসের টেলোফেজে। বলো। এবং এবং তুমি যখন এরকম দুইটা রুম পাশাপাশি বানাবা, দুইটা রুম পাশাপাশি বানালে 1 2 3, তিনটা দেয়াল শুধু ওর, 1 2 3 এই তিনটা দেয়াল ওর, কিন্তু এই মাঝখানের দেয়ালটা দুজনের, দুজনের না? এই মাঝখানের দেয়ালটাকে আমরা বলবো মধ্য ওয়াল বা মধ্য পর্দা। কি পর্দা? কোষ প্রাচীরও এরকম একটা মধ্য পর্দা আছে। বলো কি পর্দা আছে? বলতে পারো স্যার কেন?
কেন? এই যে দেখো, এটা একটা মাতৃকোষ, এটা একটা কি কোষ? তোমরা কি টেলোফেজ না অ্যানাফেজ ধাপের কথা মনে আছে? অ্যানাফেজ ধাপের দিকে হয় কি, ক্রোমোজোম গুলো দুই মেরুর দিকে যেতে থাকে, এখানে ক্রোমোজোম গুলো আসে, আসে না? এখানে আসে, এখানে আসে। টেলোফেজে কি হয়? প্রোফেজের উল্টা হয়। প্রোফেজে ছিল জল বিয়োজন, টেলোফেজে হচ্ছে জল, জানো না, জল যোজন, মানে পানি খেতে থাকে। ফলে এখানে ধীরে ধীরে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়াস এগুলো কি হয়? আবির্ভাব হয়। এবং মাঝখানে একটা কোষ প্লেট হয়েছিল মনে আছে? বিষুবীয় অঞ্চল, স্পিন্ডল যন্ত্রের, এইটা হচ্ছে কোষ প্লেট। এই বরাবর একটা যদি পার্টিশন আমি না দেই, পার্টিশন দিলে হয় সাইটোকাইনেসিস, বলো কি হয়? এটা যদি পার্টিশন আমি না দিই, তাহলে দুইটা কোষ আর আলাদা হবে? পার্টিশন না দিলে দুইটা নিউক্লিয়াস বিশিষ্ট একটা কোষ হবে, তখন হবে বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষ, বলো কি নিউক্লিয়াস বিশিষ্ট কোষ। কিন্তু পার্টিশন তো দিতে হবে, এই পার্টিশনটার নাম হচ্ছে মধ্যপর্দা। এটার নাম কি? এটা দেওয়ার সাথে সাথে এখানে দুইটা কোষের আবির্ভাব হয়, এরা হচ্ছে অপত্য কোষ। এটা কি কোষ? তাহলে মাইটোসিসের টেলোফেজে কিন্তু প্রথম মধ্যপর্দাটা আসতে হবে। এই মধ্যপর্দা কোষ প্রাচীরের একটা পর্দা, তার উপরে আসে প্রাইমারি প্রাচীর, তার উপরে আসে সেকেন্ডারি প্রাচীর। কি কি বললাম বলো তো? মধ্যপর্দা, প্রাইমারি প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর। যেমন আমার বডি, এটা আলাদা দিছে, এটার উপরে আমি কি করলাম? শার্ট, পাতলা একটা কাপড় পরলাম, এটা হচ্ছে প্রাইমারি প্রাচীর। আমার বডিটা হচ্ছে মধ্যপর্দা, বডিটা কি? মধ্য, এটা কি? প্রাইমারি প্রাচীর। আমি আবার স্যুট পরলাম, একটু মোটা না? শীতকালে আমি জ্যাকেট পরলাম, একটু মোটা না? ওটা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। সবসময় পরা হয় না, মাঝে মাঝে পরা হয়। সবাই পরে না, তবে অনেকে পরে। কখন? প্রতিকূল পরিবেশে, নিজেকে বাঁচানোর জন্য। দুইটার উপাদানে কিছুটা মিল আছে, তবে অনেক কম মিল আছে। কারণ সোয়েটার যেটা বানানো হয় সেটা আর এই কাপড়ের মধ্যে বেশ কোনো উপাদানে। আচ্ছা, তাহলে এখানেও সেম, কোষ প্রাচীরের মধ্যে প্রথমে আমরা মধ্যপর্দাটা আঁকবো, এই যে আঁকছি। এর উপরে এখন আমরা প্রাইমারি প্রাচীর দিব, বলো কি প্রাচীর দিব? প্রাইমারি প্রাচীর। এই যে প্রাইমারি প্রাচীর দিচ্ছি, হলুদ কালি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে প্রাইমারি প্রাচীর। হলুদ কালার, কোন কালারটা চোখ টানতেছে? হলুদটা সবাই কি টানতেছে? একটু চেঞ্জ করে দিলাম, হ্যাঁ। এই আমরা দেখো একটু হালকা করছি কালারটা। এই যে গোলাপির উপরে যে হলুদ, এটা হচ্ছে প্রাইমারি প্রাচীর। এটা কি প্রাচীর? প্রাইমারি প্রাচীর। তাইলে আমি এখানে এবার এর উপরে দিব সেকেন্ডারি প্রাচীর। সেকেন্ডারি প্রাচীর, এই যে সেকেন্ডারি প্রাচীর দিচ্ছি, দেখো। তোমরা স্কেল দিয়ে ধুমধাম আঁকতে পারবা। আচ্ছা, হলুদটা কয় স্তর রাখছি বলতো? এক স্তর। অনেকের মনে অবশ্য কনফিউশন থাকতে পারে, আমি কনফিউশন দূর করে দিব। আর নীলটা কয় স্তর রাখছি? 3 স্তর।
আমি এটা পুরাটাই সময় বাঁচানোর জন্য দ্রুত করে রাখছি, মানে যেভাবে কপি পেস্ট মারছে আর কি। নাইলে আমি ফ্রি হ্যান্ড রাখতাম তোমাদের সামনে। তো এখানে তিনটা প্রাচীর, বলো কয়টা প্রাচীর? তিনটা প্রাচীর। এই যে এই যাদের মনে হচ্ছে এটা এটা এদিকে দেখো, এটা প্রাইমারি প্রাচীর আর এটা হচ্ছে মধ্য পর্দা। ওটা কি পর্দা? গোলাপিটা। এখন গোলাপের দুই পাশে দুইটা হলুদ, মনে হচ্ছে না দুই স্তর? আসলে দুই স্তর না, এই দেখো কয় স্তর। এখন ওর মাঝখানে এই বসাতে মনে হচ্ছে দুই পাশে দুইটা স্তর, কিন্তু আসলে তো এরকম। আসলে দেখো না, দেখছো এরকম। তাইলে আমরা এখানে হলুদটা যেমন এক স্তর, সেম ভাবে নীলটা হচ্ছে তিন স্তর, ছয় স্তর না। কয় স্তর? তিন স্তর, ছয় স্তর নয়। আচ্ছা, এবার তাহলে আমরা একটা একটা শুরু করি। এটার নাম হচ্ছে মধ্য পর্দা। এটার নাম কি পর্দা? মধ্য পর্দা। এটার নাম হচ্ছে যে হলুদটা, এটার নাম হচ্ছে প্রাইমারি প্রাচীর। বলো কি প্রাচীর? প্রাইমারি প্রাচীর বা প্রাথমিক প্রাচীর, প্রাইমারি প্রাচীর। এরপর এটা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। দেখো এখানে যে মধ্য পর্দাটা আছে, আমরা একটু আগে বলেছিলাম যে এটি দুই কোষের মধ্যবর্তী সাধারণ পর্দা। দুই কোষের মধ্যবর্তী কি পর্দা? এই সাধারণের ইংরেজি হচ্ছে কমন। তোমরা কমন না বলো না, অঙ্কের মধ্যে বলো না কমন নিয়ে পাই, তুমি যদি বলো সাধারণ নিয়ে পাই কোনো সমস্যা নাই। দুই কোষের মধ্যবর্তী কি পর্দা? সাধারণ পর্দা। এরপর মাইটোসিসের টেলোফেজে এটি সৃষ্টির সূচনা হয়। মাইটোসিসের টেলোফেজে, মাইটোসিসের টেলোফেজে এটি সৃষ্টির সূচনা হয়। এটি সৃষ্টির সূচনা হয়। এটি সৃষ্টির সূচনা হয়। ওকে। আর উপাদান, এই যে উপাদান, এবার এখানে আসি। এখানে প্রাইমারি প্রাচীর আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এক স্তর। বলো কয় স্তর? সেকেন্ডারি প্রাচীর আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তিন স্তর। কয় স্তর? প্রাইমারি প্রাচীর পাতলা নাকি পুরু? সেকেন্ডারি প্রাচীর অপেক্ষা প্রাইমারি প্রাচীর পাতলা নাকি পুরু? আর সেকেন্ডারি প্রাচীর পুরু। কেমন? এখন প্রশ্ন হচ্ছে এটা কতটুকু পাতলা? এটার পুরুত্ব হচ্ছে 1 থেকে 3 মাইক্রোমিটার। বলো কত মাইক্রোমিটার? 1 থেকে 3 মাইক্রোমিটার পুরু। তোমরা বলবা 1 মাইক্রোমিটার সমান কত মিটার? 10 ইনভার্স 6 অথবা 10 টু দি পাওয়ার -6। এটাই রাইট। 1 থেকে 3 মাইক্রোমিটার পুরু। আর এটার পুরুত্ব হচ্ছে 5 থেকে 10 মাইক্রোমিটার। কেমন? আচ্ছা, এরপর উপাদান। উপাদান উপাদান আমরা উপাদানগুলো একটু দেখব। এই যে উপাদান, উপাদান, উপাদান। সবাই এতটুকু পর্যন্ত লিখছো কিনা? চিত্র, কোষ প্রাচীর। চিত্রের নাম দিয়ে দিবা, চিত্রের সব পেন্সিল দিয়ে আঁকবা এবং
মার্কিংও পেন্সিল দিয়ে করতে হবে। বায়োলজিতে তোমার 33% মানে 3 নম্বরের মধ্যে 1 নম্বর থাকে চিত্রের। কোন একটা প্রশ্নের উত্তরে চিত্র যদি থাকে, সেখানে যদি তুমি চিত্র না দাও, তুমি জীবনে ফুল মার্কস পাবে না। ধরো গ নাম্বার 3 নম্বরের প্রশ্ন, চিত্র দাও নাই, তাহলে 2 এর বেশি পাবে না। বুঝতে পারছো? শুধু বর্ণনা লিখলে হবে না, চিত্র থাকলে চিত্র দিতে হবে। তো আমরা চিত্রের উপর জোর দিতে হবে, চিত্রটা সঠিক হইতে হবে, চিত্র আঁকা শিখতে হবে। বইয়ের মধ্যে চিত্রটা আঁকা আছে অলরেডি, এই জন্য স্যারে চিত্রটা কোত্থেকে আঁকা শুরু করছে আমরা জানি না, এই জন্য আমরা আঁকা শিখতে পারি না। কিন্তু তুমি ক্লাসে থাকলে আমি কোত্থেকে কিভাবে চিত্র আঁকা শুরু করছি তুমি বুঝবা, তাহলে আঁকাটা সহজ হবে। এখন দেখো, এখানে আমরা উপাদানগুলো লিখবো। এই উপাদানগুলোর মধ্যে আমরা একটা কৌশল লিখবো। সবাইকে একটু লিখছো? সবাই লিখছো? বল। হ্যাঁ, আমাদের তো 5:30 পর্যন্ত, 5:30 বাজে বেরোবো না, 5:30 বাজে বেরোতে হবে। আজকে একটু কনসিডার করো। এই দেখো, এখন ছবি তো করা না, নাকি ওখানে কিছু দিবে? কিছু দিবে মনে হয় পড়ার জন্য না, টড়ার জন্য। এই দেখো, এই যে উপাদানের মধ্যে আমরা একটা কৌশল লিখতেছি। দেখো, সাফা গপে, বলো সাফা গপে। গপে গপে মানে গল্প করে। এই যে এদিকে দেখো, জিসির মোড়ে, বলো কোথায়? জিসির মোড়ে। জিসির মোড়ে বলো না, কোথায়? জিসির মোড়ে। জিইসি না বলে আমরা কি বলতেছি? জিসির মোড়। ওকে, তারপর লিচু হাতে, বলো কি হাতে? লিচু হাতে। লিচু, লিচু না, লিচু না, কি? লিচু। ওকে, এই প্রত্যেকটা টেকনিক নিয়ে আমরা উপাদানগুলোর নাম লিখব। এখানে তুমি সাফা গপের মধ্যে সা মানে সাইটোপ্লাজম, সা মানে কি বলো? সাইটোপ্লাজম। ফ মানে ফ্র্যাগমোপ্লাস্ট, বলো কি নাম? ফ্র্যাগমোপ্লাস্ট। ফ্র্যাগমোপ্লাস্ট মানে কি জানো? প্লাস্ট মানে অঙ্গ, প্লাস্ট মানে কি? ফ্র্যাগমো মানে ফ্র্যাগমেন্ট। ফ্র্যাগমেন্ট শব্দের বাংলা কি কে বলবা? টুকরা, খণ্ড। তার মানে খণ্ড খণ্ড অঙ্গ, বলো কি? খণ্ড খণ্ড অঙ্গ। মনে আছে মাতৃকোষ থেকে দুটো অপত্য কোষ হয়, তো মাতৃকোষের বিভিন্ন অঙ্গগুলা ভেঙে 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 অপত্য কোষে ইউজ হয়। এই মাতৃকোষের বিভিন্ন ভগ্নাংশ, এগুলোকে আমরা কি নামে রাখছি? ফ্র্যাগমোপ্লাস্ট। এগুলো আসছে কোত্থেকে? মাতৃকোষের থেকে? সাইটোপ্লাজম থেকে। তাহলে সাইটোপ্লাজম থেকে আগত ফ্র্যাগমোপ্লাস্ট। এরপর এখানে গ, গ মানে গলগি বডি। গ মানে কি বলতো? গলগি বডি। আর পে মানে পেকটিন। পে মানে কি বলো? পেকটিন। এই জিনিসটা, এই পেকটিনটা হচ্ছে এখানে মূল উপাদান। তাহলে সবাই একটু বলবা, মধ্যপর্দা তৈরি হয় কি দিয়ে? সাইটোপ্লাজম থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট এবং গলগি বডি থেকে আসা কি? পেকটিন। এটা মনে রাখছি আমরা কি দিয়ে? সাফা গপে। এই পেকটিনটা ওখানে ওখানে প্যাকটিক অ্যাসিড আকারে থাকে, বলো কি আকারে থাকে? প্যাকটিক অ্যাসিড আকারে থাকে। এই প্যাকটিক অ্যাসিডটা শুরুতে বেশি থাকায় এই মধ্যপর্দাকে জেলির মতো লাগে। বলো কিসের মতো লাগে? জেলির মতো লাগে। এবং এই প্যাকটিনটা ক্যালসিয়াম প্যাকটেট, ম্যাগনেসিয়াম প্যাকটেট ইত্যাদি লবণ আকারেও থাকতে পারে। মধ্যপর্দার কাহিনী শেষ। মধ্যপর্দার কাহিনী কি? মধ্যপর্দার উপাদান হচ্ছে ফ্র্যাগমোপ্লাস্ট এবং পেকটিন। এই ফ্র্যাগমোপ্লাস্ট আসতেছে সাইটোপ্লাজম থেকে, আর পেকটিন আসতেছে গলগি বডি থেকে। পেকটিনটা কি আকারে থাকে? প্যাকটিক অ্যাসিড আকারে থাকে। আবার কি আকারে থাকে? লবণ আকারেও থাকতে পারে। প্যাকটিক অ্যাসিডটা শুরুতে বেশি থাকে না কম থাকে? বেশি থাকে। ফলে মধ্যপর্দাকে তখন কিসের মতো লাগে? জেলি জেলি লাগে।
আর লবণগুলো হচ্ছে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম প্যাকটেট। মধ্যপর্দার কাহিনী ফ্র্যাগমোপ্লাস্ট, হ্যাঁ দিয়ে সাইটোপ্লাজম সংক্ষেপে লিখছি। এরপর প্রাইমারি প্রাচীরের যে জিসি, এই জিসি জি মানে গ্লাইকোপ্রোটিন, বলো কি প্রোটিন? গ্লাইকোপ্রোটিন। সি মানে তোমরা যে কাগজে লিখতেছো এটা সেলুলোজ, বলো কি নাম? সেলুলোজ। এবং আরেকটা সেলুলোজ আছে, নাম হচ্ছে হেমিসেলুলোজ, বলো কি সেলুলোজ? হেমিসেলুলোজ। এই উপাদানগুলো দিয়ে প্রাইমারি প্রাচীর তৈরি হয়। তাহলে বলো তো প্রাইমারি প্রাচীরের উপাদান কি কি? গ্লাইকোপ্রোটিন, সেলুলোজ, হেমিসেলুলোজ। এবং এখানে যে লিস্যু, এই লিস্যুর লি মানে লিগনিন, বলো কি নাম? লি মানে লিগনিন। আর সু মানে সেলুলোজ এবং সুবেরিন। সেলুলোজ এবং কি সুবেরিন, এগুলো মোম জাতীয়। এগুলো কি জাতীয়? মোম জাতীয়। সামান্য সুবেরিন থাকে, সামান্য। তাইলে আমরা সেকেন্ডারি প্রাচীরের উপাদানগুলোও জানলাম। এবার দুইটা কথা, বেসিক জিনিস। সেকেন্ডারি প্রাচীর কয় স্তর? প্রাইমারি প্রাচীর কয় স্তর? সেকেন্ডারি প্রাচীর যখন আসে তখন প্রাইমারি প্রাচীর সহ কোষ প্রাচীরটা কি মোটা হয় নাকি পাতলা হয়? সেকেন্ডারি প্রাচীর সরে গেলে পাতলা, মানে শুধু প্রাইমারি প্রাচীর থাকলে। আর সেকেন্ডারি প্রাচীর আসলে মোটা। এখন সেকেন্ডারি প্রাচীর আসলে কোষ প্রাচীর মোটা হয়ে যায়, এই কোষ প্রাচীরকে তখন ভাঙা সহজ হয় নাকি কঠিন হয়? বলো বলো। কঠিন হয়। এখন দেখো না, কোষ প্রাচীর যদি মোটা হয় তাহলে কোষ প্রাচীরটা ভাঙা সহজ নাকি কঠিন? কলম যদি মোটা হয় সেটাকে ভাঙা সহজ নাকি চিকন হলে ভাঙা সহজ? চিকন হলে ভাঙা সহজ, মোটা হলে ভাঙা কঠিন। তো কোষ প্রাচীরের মধ্যে যখন সেকেন্ডারি প্রাচীর আসে তখন কোষ প্রাচীরটা মোটা হয়ে যায়, ফলে কোষ প্রাচীরকে ভাঙা কঠিন হয়ে যায়। তখন ওই কোষ আর বিভাজিত হয় না, তখন ওই কোষ দিয়ে যে টিস্যু হয় তাকে বলা হয় স্থায়ী টিস্যু, বলো কি টিস্যু? আর যে সকল কোষ বিভাজিত হয় যে সকল টিস্যুর কোষ বিভাজিত হয় তাদেরকে বলা হয় কি টিস্যু? স্নায়ু টিস্যু। আমরা উদ্ভিদ বিজ্ঞান আগে পড়বো, যে সকল টিস্যুর কোষগুলো বিভাজনে অক্ষম তাদেরকে বলা হয় স্থায়ী টিস্যু। কেন বিভাজনে অক্ষম? কারণ ওদের কোষে কি থাকে? তাহলে এই সেকেন্ডারি প্রাচীর কার থাকবে? ভাজক টিস্যুর কোষে থাকবে নাকি স্থায়ী টিস্যুর কোষে থাকবে? তাহলে একটা বেসিক, কেবল স্থায়ী টিস্যুর কোষে থাকে। দ্বিতীয় বেসিক, তোমরা এই জায়গাটা খেয়াল করছো? এই জায়গাটার মধ্যে একটু দেখো তো, এখানে শুধুমাত্র কোন পর্দাটা আছে? মধ্য পর্দা। কি কি নাই? হলুদও নাই, নীলও নাই, মানে প্রাইমারি প্রাচীরও নাই, সেকেন্ডারি প্রাচীরও নাই। তো তুমি যদি এখানে হাঁটো, হাঁটতে হাঁটতে হঠাৎ এখানে পড়ে যাবে না? এটাকে তখন আমরা বলবো গর্ত। কি বলবো? গর্ত না বলে আমরা একটা আরেকটু সুন্দর ভাষা ইউজ করবো, বলো কূপ। বলো কি? কূপ। মানে কূপে পড়ে গেছে। বলো কই পড়ে গেছে? এই এলাকাটাকে এই জন্য বলা হয় কূপ এলাকা। বলো কি এলাকা? কূপ এলাকা। এই যে এই এলাকাটার নাম হচ্ছে কূপ এলাকা। কূপ ইংরেজি হচ্ছে পিট। কূপ ইংরেজি কি? পিট। এই কূপ বা পিট এলাকা যেটা আছে এখানে শুধুমাত্র কোন পর্দা থাকে? এই জন্য মধ্য পর্দার অপর নাম হচ্ছে পিট পর্দা। বলো কি পর্দা? এখন আমার প্রশ্ন হচ্ছে যে কোষ প্রাচীরের সবচেয়ে পাতলা অঞ্চল কোনটা? সবচেয়ে পাতলা অঞ্চল কোনটা? কূপ এলাকা বা কূপ অঞ্চল। এটা হচ্ছে সবচেয়ে পাতলা অঞ্চল। সবচেয়ে কি অঞ্চল? পাতলা অঞ্চল। এই তো, এটা হচ্ছে কোষ প্রাচীরের ভৌত গঠন। বলো কি গঠন? ভৌত গঠন। ছবি এটা মাস্ট আঁকতে হবে, পরীক্ষায় হুবহু এইভাবেই আঁকতে হবে। এখন তুমি এই অংশটা বাদ দিতে পারো চাইলে, এই লম্বা এক লাইন হলো আঁকতে হবে। এই কূপ এলাকার দুপাশে দুইটা
প্রাইমারি এবং সেকেন্ডারি প্রাচীর সমৃদ্ধ কোষ প্রাচীরের একটা অংশ আছে না, এটা আর এটা, এটা আর এটা, এই দুইটাকে বলা হয় পিট পেয়ার। বলো কি বলা হয়? পিট পেয়ার। কি পেয়ার? পিট পেয়ার। এই দুইটাকে বলা হয়। আর এই অঞ্চলটাকে বলা হয় কি? কূপ অঞ্চল বা পিট অঞ্চল। সেটা কি অঞ্চল? সবচেয়ে পাতলা অঞ্চল। এই জন্য এখানে শুধুমাত্র কোন পর্দা দেখা যাচ্ছে? মধ্য পর্দা। এই জন্য মধ্য পর্দার অপর নাম কি? পরীক্ষা আসতে পারে পিট মেমব্রেন বলতে কি বুঝে? কেন বলা হয়? পিট মেমব্রেন হচ্ছে কি? মধ্য পর্দাকে বলা হয়। কেন বলা হয়? কারণ কোষ প্রাচীরের পিট বা কূপ এলাকায় শুধু মধ্য পর্দায় থাকে। তো পিট এলাকা কোনটা? কোষ প্রাচীরের সেই এলাকা যে এলাকাতে শুধু মধ্য পর্দা থাকে কিন্তু প্রাইমারি বা সেকেন্ডারি প্রাচীর মিসিং থাকে। বুঝা গেছে? এখন এই সার্বিক জিনিসটা আমি একটা প্রশ্ন করবো, তোমরা উত্তর দিবা দ্রুত। বলো তো আমরা এটা কিসের ছবি? এটা কোন কোষে থাকে? উদ্ভিদ কোষে থাকে। প্রাণী কোষে থাকে? উদ্ভিদ কোষে যেটা থাকে এটা তৈরি হয় কখন? মাইটোসিসের টেলোফেজের দিকে সৃষ্টির সূচনা হয়, এবং সৃষ্টির যে সূচনা হয় প্রথমে কোন পর্দাটা হয়? মধ্য পর্দা হয়। এরপর এরপর মধ্য পর্দা দুই কোষের মধ্যবর্তী কেমন পর্দা? কেমন পর্দা? সাধারণ পর্দা। এবং এবং এখানে মধ্য পর্দার উপাদান মনে রাখার কৌশলটা কি? সাফার সা মানে কি? ফ মানে কি? গ মানে কি? পে মানে কি? তাহলে সাইটোপ্লাজম থেকে কি আসছে? গলগি বডি থেকে কি আসছে? এই প্যাকটিন কি আকারে থাকে? সবচেয়ে বেশি এই প্যাকটিক অ্যাসিড আকারে। এবং শুরুতে এটা বেশি থাকা, এটা কিসের মতো দেখে? এছাড়া কি আকারে থাকতে পারে? লবণ। কি লবণ? ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম প্যাকটেট। মধ্যপর্দার উপরে কোনটা আসে? এটা কয় স্তর? সেকেন্ডারি কয় স্তর? প্রাইমারি পাতলা না পুরু? সেকেন্ডারি। প্রাইমারির পুরুত্ব কত? সেকেন্ডারির পুরুত্ব কত? সেকেন্ডারি শুধুমাত্র কোথায় দেখা যায়? কোথায় দেখা যায় না? ভাজক টিস্যুতে। প্রাইমারি প্রাচীরের উপাদান মনে রাখবা কি কি? জি মানে কি? যে যৌগকে ভাঙলে একটি শর্করা এবং একটি কি পাবা? প্রোটিন পাবা, তাকে বলা হয় গ্লাইকোপ্রোটিন। আর এটা কি? সেলুলোজ। এটা গ্লুকোজের একটা পলিমার। কিসের পলিমার? যেমন তোমার এই যে হাতে যে কাগজ আছে না, ওটা সেলুলোজ। ওই যে কাঠ, এটা সেলুলোজ। তারপর একটা ছোট সাইজের সেলুলোজ, নাম হচ্ছে কি? হেমিসেলুলোজ। আর এখানে টেকনিকটা কি? লিসু হাতে, লিসুর লি মানে স মানে এবং এটা হচ্ছে কোষ প্রাচীরের ভৌত গঠন। আর রাসায়নিক গঠন যখন তুমি পড়বা তখন সেখানে কোষ প্রাচীরের সকল কোষে যে দুইটা উপাদান, যে দুইটা প্রাচীর থাকে সেই দুইটা প্রাচীরের রাসায়নিক উপাদানগুলো নিবা। সকল কোষে মানে ভাজক এবং স্থায়ী দুইটাতেই থাকে কোনটা কোনটা? কোনটা কোনটা? মধ্য পর্দা এবং প্রাইমারি প্রাচীর। সেকেন্ডারি তো থাকে না। তো মধ্য পর্দার এখানে উপাদান এটা কি? প্যাকটিন। আর এদিকে এগুলা। তো এগুলো সবগুলো এখন যদি আমি সিরিয়ালি লিখি, এই যে দেখো আমি লিখলাম, প্রথমে লিখলাম সেলুলোজ, তোমরাও লিখো। এরপরে লিখলাম প্যাকটিন, এরপরে লিখলাম হেমিসেলুলোজ, এরপরে লিখলাম গ্লাইকোপ্রোটিন, কেমন? এটা হচ্ছে রাসায়নিক গঠন। কোষ প্রাচীরের কি গঠন? রাসায়নিক গঠন। রাসায়নিক গঠন মানে কি? রাসায়নিক গঠন মানে হচ্ছে কি কি কেমিক্যাল থাকে এবং সেগুলোর পরিমাণ কত। কি কি কেমিক্যাল থাকে এবং সেগুলোর পরিমাণ কত। যেমন এখানে সেলুলোজ থেকে শুরু করে তুমি গ্লাইকোপ্রোটিন পর্যন্ত ঠিক সিরিয়ালি যদি এভাবে লিখতে পারো তাহলে অটোমেটিক্যালি এভাবে হয়ে যাবে। দেখো সেলুলোজ হচ্ছে 40%, বলো কত পার্সেন্ট? এবার 10 করে যদি তুমি কমিয়ে কমিয়ে লিখো তাহলে এটা 30, এটা 20 আর এটা হয়ে যায় কত? তাহলে মোট 100%। মোট কত পার্সেন্ট? এদের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে কে? এই জন্য আমরা বলবো যে এটা হচ্ছে প্রধান উপাদান। বলো কি উপাদান? প্রধান উপাদান। যদি বলা হয় উদ্ভিদের কোষ প্রাচীরের প্রধান উপাদান কি, আনসার হবে সেলুলোজ। তবে তবে
তবে ছত্রাকের ক্ষেত্রে কি তোমরা বলো? ছত্রাকের প্রধান উপাদান হচ্ছে কাইটিন, এটা এক ধরনের শর্করা। আমরা উদ্ভিদ বিজ্ঞান অধ্যায় 3-এ এটা সম্পর্কে পড়বো। এবং ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হচ্ছে পেপটিডোগ্লাইকেন। বলো, এই যে আমি লিখে দিচ্ছি, পেপটিডোগ্লাইকেন। মেডিকেল কোশ্চেন, মেডিকেল কোশ্চেন, মেডিকেল কোশ্চেন, মেডিকেল কোশ্চেন। ভাইরাস অকোষীয়, ব্যাকটেরিয়া অকোষীয় না, ব্যাকটেরিয়া হচ্ছে আদিকোষী। ব্যাকটেরিয়া হচ্ছে পেপটিডোগ্লাইকেন। হচ্ছে তোমার তো আমার কালারের সমস্যা, এখন ঠিক আছে কিনা? ভিতরে নিয়েছি, হ্যাঁ, এটা তোমার জন্য আছে। দেখো, পেপটিডোগ্লাইকেন, পেপটিডোগ্লাইকেন। যদি তোমার এই সিকোয়েন্সটা মনে না থাকে তাহলে মনে রাখবা এইভাবে। দেখি আমার সাথে সাথে বলো, এটা কি? সেলুলোজ। আচ্ছা, এটা কি সেলুলোজ নাকি সেলুলোজ? আসলে সেলুলোজ, আমরা উচ্চারণ করি কি সেলুলোজ, তাই না? তো এটাকে কে যদি স উচ্চারণ করি, স স ছ ছ, আসো ওই ওদিকে যাও, ওদিকে যাও। এই সেলুলোজ বলো না, সেলুলোজ। তো এটা হচ্ছে 40। এখানে আমরা দন্ত কে চ উচ্চারণ করছি, কি উচ্চারণ করছি? আর ওখানে চ কে দন্ত স উচ্চারণ করব, বলো 40। বলো না, এটা সেলুলোজ, বলো ওটা 40, 40 না। আচ্ছা এটা বলো 40, বলো 40, সেলু 40, তাহলে মিল আছে না? তাহলে সেলুলোজ 40, ওকে। আর হেমি সেলুলোজ হচ্ছে 40 এর অর্ধেক। 40 এর কত? অর্ধেক, মিল আছে অর্ধেক। আর পেকটিন বলো কত? এই যে 3 30, বাকি আছে একটা, সেটা হচ্ছে 10। তাহলে এটাও মুখস্থ হয়ে গেছে। এখানে এটা হচ্ছে রাসায়নিক গঠন, এটা হচ্ছে ভৌত গঠন। আর আমরা তো এদিকে কিছু আলাপ করছিলাম, এদিকে আমরা কিছু আলাপ করছিলাম, কোষ প্রাচীর নিয়ে একটু প্রাথমিক আলাপ করছিলাম। আচ্ছা, তোমরা তোলা হয়েছে? 3 মিনিট একটু কি পড়ছি কি পড়াইছি সেগুলো একটু আলাপ করো, নিজেরা নিজেরা একটু পড়ো। আমি এখন কিছু কোশ্চেন করব, সেখান থেকে অনেকগুলো প্রাইজ দেওয়া হবে। তোমরা এখন যারা ঢুকছো, তোমরা তোমরা একটু বোর্ডের লেখাগুলো দেখো, তোমরাও দেখো। এই ইয়েটা আসো তো ক্লাসে। হ্যালো, কোন সাইডটা দিব? হ্যাঁ, বুঝি নাই। ক্লাসে আসতা? বৃহৎ এখন কইস দিব কাজগুলো কই নিয়ে আসো। রিভিউ করে দিই, পরে যারা শরীর আমি
এই দেখো পরে যারা আসছো তারা সহ যারা এখন ক্লাস করছো সবাই একটু আমরা রিভিশন করব। আমরা শুরু করছি জীববিজ্ঞান, এবং জীববিজ্ঞানের দুইটা পেপার, একটা ফার্স্ট পেপার একটা সেকেন্ড পেপার। ফার্স্ট পেপারের নাম কি? উদ্ভিদ বিজ্ঞান বা বোটানি, যেটার রাইটার আমরা ফলো করবো আবুল হাসান স্যার। বলো কোন স্যার? এখন বলতে পারো স্যার আপনি কি ওদের থেকে কোনো টাকা পয়সা খেয়ে বলতেছেন যে ওনার নাম? ঘটনা হচ্ছে প্রায় 8-10টা পাবলিকেশনের বই তুমি বাজারে পাবা। তোমাদের বিভিন্ন কিছু কিছু কলেজে ওরিয়েন্টেশনের দিন বলেও দিবে যে এই বইটা তোমরা নিবা কলেজ থেকে, কিন্তু এটা বলবে না, অন্য একটা বই বলবে। তোমরা হয়তো না বুঝে নিয়েও ফেলবা, কিন্তু এতগুলা বইয়ের মধ্যে তুমি কোনটা ফলো করলে একাডেমিক 100% অলমোস্ট কমন পাবা, অ্যাডমিশনেও 100% কমন পাওয়া, সেই বইটা হচ্ছে ওনার বই। ওনার আবার দ্বিতীয় পত্রেরও বই আছে, কিন্তু আমি দ্বিতীয় পত্র বলতেছি না, আমি কোনটা বলছি? প্রথম পত্র। আবার এই যে উনি গাজী আজমল স্যার, ওনার আবার দ্বিতীয় পত্রটা নিবা। ওনার আবার প্রথম পত্র বই আছে, কিন্তু সেটা আমি নিতে বলি নাই। ওনারটা নিবা কোনটা? দ্বিতীয় পত্র। এছাড়া সহায়ক আরো 1 বা 2টা রাইটারের বই নিতে পারো। আমি সহায়ক বই 3টা বলতেছি। একটা হচ্ছে আলিম স্যার, বলো কি স্যার? আলিম। আরেকটা হচ্ছে মাজেদা ম্যাডাম, বলো কোন ম্যাডাম? আরেকটা হচ্ছে আজিবুর অক্ষরপত্র প্রকাশনী, বলো কোন প্রকাশনী? তাহলে 3টা বই, এই 3টা মেইন এটার পাশাপাশি। তাহলে কয়টা বইয়ের কথা বললাম? 4টা বই। স্যার একটা বই পড়তে কবরে যাবে, এখন 4টা কেমনে পড়বে? এই 3টা এক্সট্রা বইয়ের অতিরিক্ত প্রয়োজনীয় ইনফরমেশন গুলো আমরা আবুল হাসান স্যারের ইনফরমেশন গুলো সহ আমরা কিছু বই বানাইছি। সেই বইগুলোকে আমরা নাম দিয়েছি বুলেট বুক। প্রথম 2019 ব্যাচ থেকে আমরা এটা আনা শুরু করছি। এর আগে শীট আকারে দিতাম। 2019 থেকে আমি পড়াচ্ছি, কিন্তু 10 থেকে পড়ানো শুরু করছি, 10-এর ব্যাচ থেকে। 10 সালে তোমরা কত পড়াচ্ছিলা? 1 বছর ছিলাম, একজন 1 বছর ছিল, 1-2 বছর না। জন্ম হয়নি কে 10 সালে? হ্যাঁ, জন্মই হয়নি। 10 সাল থেকে পড়াচ্ছি এবং 10 সালে যে প্রথম ব্যাচ ছিল, সেই প্রথম ব্যাচের যে কয়জন স্টুডেন্ট ছিল তাদের বিয়ে হয়ে বাচ্চা কাচ্চা, এখন এই সামনে জেএসসি থাকলে জেএসসি দিত, কিন্তু এখন সামনে হয়তো এসএসসি তে অংশ নেবে, এরকম আছে অনেকে। তো চিন্তা করে দেখো, যদি আমার বয়স হতো বেশি না, তোমার থেকে অল্প কিছু বয়স হবে। হ্যাঁ, সাইজটার কারণে মনে হয় বয়স বেশি, মনে হয় ওজন অনেক বেশি, তো ওই জন্য। কিন্তু আসলে অত বয়স হয়নি, কিন্তু অভিজ্ঞতা আছে। এখন কথা হচ্ছে 2019 থেকে কিন্তু এটা শুরু করছে। তোমরা জানো 2013 সালে বই চেঞ্জ হয়। 2013-র আগে পুরো আগের বই যেগুলো ছিল এগুলো আরো বেশি ছিল, আমরা সেগুলো পড়াইতাম। এরপর 2013-তে এসে বই চেঞ্জ হওয়ার পর সেই চেঞ্জ করা বইগুলোর উপর এখন সেই চেঞ্জ করা বইয়ে বোটানি বইটা ছিল এই সাইজ, তোমাদের 9-10 বই যে সাইজ ছিল ওই সাইজ। সেটা প্রতি বছর বাড়তে তোমরা যেমন মোটা হইতেছো, বড় হইতেছো, এইটাও বড় হইতেছে। স্যাররা শুধু ইনফরমেশন এড করতে তো বোটানি বইটা এখন হয়ে গেছে 500 পেজ। একটা পেজে 50 লাইন পর্যন্ত আছে, এক লাইনে 20+ শব্দ আছে। তার মানে এক পেজে 1000 শব্দ, 500 পেজে না জানি কত শব্দ। কিছু পেজ আছে অবশ্যই একটু কম শব্দের। তো এখন এই যে উদ্ভিদ বিজ্ঞান, এদিকে প্রাণী বিজ্ঞান, এতগুলো পড়া তুমি কেমনে পড়বা? তোমার সবচেয়ে বোরিং লাগেই তো এই বোটানি চলে। ওই যে একজন চলে যাবে বলছে, নিশ্চয়ই সেটা বায়োলজি ক্লাস না, ফিজিক্স কেমিস্ট্রি বা ম্যাথ যে কোনো একটা ক্লাস, বাংলা ক্লাস, আচ্ছা অন্য কাজে। যাই হোক, এখন শুনো, তোমরা এমনিতে ফিজিক্স কেমিস্ট্রি ওখানে তো তেমন মুখস্থ বিদ্যা নাই, আছে আছে। তারপর হচ্ছে ম্যাথে তো নাই, তবে আমি বলবো মুখস্থ বিদ্যা আছে। ম্যাথটা কেমনে শুরু করতে হয় সেই জিনিসটা তোমার মনে রাখতে হয় না? এমনি কি পারে নাকি কেউ? স্যারেরও মনে রাখতে হয়। ম্যাথ শুরুটা কেমনে শুরু করবে সেটা ঠিকই মনে রাখতে হয়। বায়োলজিতে কি করতে হয়, শুরুটা কেমনে শুরু করতে হয় সেটাও মনে রাখতে হয়, এরপরে যা করতে হবে সেগুলো মনে রাখতে হয়। এই জন্য এখানে মুখস্থ বিদ্যা বেশি। কিন্তু তুমি দেখো, তুমি যদি বুঝে পড়ো, মুখস্থ জিনিসটা তোমার সহজে মুখস্থ হবে, সহজে রিভিশন দেওয়া যাবে। মানে 5 মিনিট 10 মিনিট সময় দিলে তুমি সাথে সাথে জিনিসটা মুখস্থ বলতে পারবে। এটা আমরা চেষ্টা করব, যথাসাধ্য চেষ্টা করব অন্তত 70% যাতে বুঝে মুখস্থ করা যায়।
কত পার্সেন্ট? 70%। আর 20% তুমি হয়তো জোর জবরদস্তি করে টেকনিক দিয়ে মুখস্থ করতে হবে। তাহলে বাকি 10% কই? বাকি 10% আসলে কেউ পারবে না, মোটামুটি 90% পারলে হয়েছে। এই 90% নলেজ দিয়ে তুমি একাডেমিকে 90+ ইজিলি তুলতে পারবা, অ্যাডমিশনে 30-30 তুলতে পারবা, আরামসে তুলতে পারবা। তা আমাদের এই যে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে 27 ব্যাচ, ফার্স্ট ইয়ার থেকে আমাদের প্রায় আজিম করে আজিমকে একটু লাগতো। আজিম এখানে একটু ওয়েবসাইটের ট্রান্সলেট একটু দেখাতে পারবো? ওয়েবসাইটের ক্লাসটা ইয়ে থেকে রুম থেকে একটু দেখাও, তার এটা একটু সেভ মারি। এখানে দিতে হবে আসিফ স্যার প্রশ্ন এই আমাদের এখানে কি পাসওয়ার্ড দিতে হবে? আমরা নিজে দিতে হবে পাসওয়ার্ড ওটা আবার দেখে ফেলবে। এই একটু দেখো asifsirpacemaker.com, এটা হচ্ছে ওয়েবসাইট। এখানে এই ক্লাসটা যাবে, এই যে রেকর্ড হচ্ছে এটা এইভাবে আছে, এটা এইভাবে আছে। এই যে প্রি মেডিকেল 2026, এগুলো আমাদের মেডিকেল ব্যাচের ইনফরমেশন। এই যে এসএসসি 25 এর পরীক্ষার ফলাফল তোমাদের তো আসবে, এখানে সার্চ দিলেই তোমার ফলাফল পেয়ে যাবে। তো 25 না 26, মানে তোমাদের এখনো ফলাফল প্রকাশ হয়নি, এটা জুলাইয়ের একটু আগে করে আমরা দিয়ে দিব। তো এখানে কি করবো, মানে 20 জুলাইয়ের একটু আগে করে লগ ইন ভর্তি হলে ওদের একটা এই ভর্তির সময় তোমাকে একটা মোবাইল, তোমার যে মোবাইল নাম্বার দিয়ে তুমি প্রোফাইল খুলবা, এখানে প্রোফাইল খুলে ফেলবা। এই যে এইটাতে গিয়ে আমি খুলে রাখবা। তুমি ভর্তির সময়, ভর্তি হওয়ার পর তোমার ওই নাম্বার, যে নাম্বার দিয়ে তুমি প্রোফাইল করবা, সেটা আমরা অ্যাপ্রুভ করে দিলে তুমি এখান থেকে সব ক্লাস দেখতে পারবে। নাম্বার কই? এই যে বলো কি রাখছে? ভর্তি হতে গিয়ে যে কোনো একটা কলেজের নাম দিয়ে দিবা, কোনো সমস্যা নাই। চিটা কলেজ দিয়ে দাও। এটা হচ্ছে আজিম ভাইয়া, চিনে রাখো, এটা সাকাওয়াত ভাইয়া। আঙ্কেল ডাকিও না, ভাইয়া ডাকিও, আঙ্কেল ডাকিও ওরা মনে করে। আচ্ছা, এখানে এটা কি মেডিকেল ফাইনাল 25, এটা হচ্ছে এইচএসসি 26 জিবি উইকেন্ড সাইকেল 1, এইচএসসি 26 জিবি উইকেন্ড সাইকেল 2, তারপরে হচ্ছে 26 জিবি সাইকেল 3, মেডিকেল অ্যাডমিশন ফুল কোর্স 25 ব্যাচের, 25 মেডিকেল। এরপর এতগুলো স্যার ওদের মোবাইলে থাকবে না, এটা আমাকে আমি দেখাচ্ছি। হ্যাঁ, ব্যাচ H2, এটা হচ্ছে 27 জিবি উইকেন্ড, আমাদের 27 এর 7টা ব্যাচ আছে। এটা হচ্ছে H2 এর ইনফরমেশন, অনলাইন সহ 7টা ব্যাচ। এরপর এটা হচ্ছে H3, H5 ওর এখানে কতগুলা আছে, 26 সেকেন্ড ইয়ার। তারপর হচ্ছে এটা হচ্ছে পাশে যে আমাদের মেডিকেল ব্যাচের টিচার আমিত স্যার, ফিজিক্স আছে, ওনার কোর্স, ওনারগুলো এখানে পাবে। তারপর একটা কোর্স দেখাতে চাচ্ছি যে 27 এর কোন কোর্স, 27 এর H2 কই? H2 কই? এটা ঢুকবো, এই যে ঢুকলাম, এই যে ক্লাস বোটানি, ক্লাস জুলজি, তারপর এক্সাম, তারপর ওই ক্লাসের যে স্লাইড পিডিএফ, এগুলো সব এখানে থাকবে। এই যে ক্লাস জুলজি আমি যদি একটা দেখি, এই যে এটা কি একটু বড় হয় না? সাউন্ড কই? আচ্ছা, সাউন্ড এটা দেখতে হবে, এটা দুটো দেখতে হবে। তো এখানে এই যে পড়া হলো বেসিক আলাপ, প্রথম লেকচার, তুমি সব এখানে পেয়ে যাচ্ছ। তারপর এটা ব্যাকগ্রাউন্ড দিব দিলাম, আর কই আবার ক্লাস জুলজি। এই যে দেখো, যেমন এখানে এখন
কথা হচ্ছে কি জানো, কথা হচ্ছে তুমি টানা তুমি টানা অনলাইনে ক্লাস করে শান্তি পাবে না, কারণ এটা কয় মিনিটের? আচ্ছা 1 ঘন্টা ধরি, 59 মিনিট 31 থেকে মানে 1 ঘন্টা ধরি, তুমি এইখানেই 1 ঘন্টা বসতে খবর হয়ে যাচ্ছে। চাইলে তো আর দৌড়ে যেতে, ও যেতে চাইছে যেতে দিছি, কথা বলতে চাচ্ছে কথা বলতে দিছি, তো এখানে দু একজন কথা বলতে চাইছে হয়তো, কিন্তু আমি এদিক থেকে এদিকে ফিল্মে আবার সোজা হয়ে যাই। কিন্তু বাসায় কি হবে? বাসায় এই যে গলবির নাইজোফ্যারিংস ফ্যারিংস আকৃতি ফানেল এগুলো বলতে বলতে তুমি এরপর ওয়াশরুমে চলে গেছো, ওয়াশরুম থেকে এসে ঢুকছো ড্রয়িং রুমে, এদিকে এটা পজ করে রাখছো, দূর পরে ধরবো, 10 মিনিট পরে তুমি আবার হ্যাং হয়ে গেছো। তো এগুলা আসলে অনলাইনে অনেকগুলো সমস্যা আছে। তোমাকে এই জন্য আমরা ডিসকারেজ করব, অনলাইনে টানা করার দরকার নেই। তোমার বাসা অনেক দূরে, বাধ্য হয়ে তোমার অনলাইনে করতে হচ্ছে, না করার থেকে তো অনলাইন বেটার, তাহলে অনলাইন ঠিক আছে। কিন্তু অফলাইনে যদি সম্ভব হয়, আমরা এখান থেকে হয়তো এখানে যে পরিমাণ স্টুডেন্ট আছে এর থেকে হয়তো আর 10-15 জন হয়তো বাড়তি থাকবে নর্মাল রেগুলার ব্যাচে, মানে যতগুলো সিট ততগুলো স্টুডেন্ট, এর বেশি স্টুডেন্ট আমরা রাখি না। তো তুমি আরামসে ক্লাস করবা, এবং সেটা ক্লাসের পড়াটাই তুমি ক্লাসের শেষ বাসায় গিয়ে 10 থেকে 15 মিনিট শুধু রিভিশন দিবা। আর যদি কোন বিশেষ কোনো কারণে তোমার ক্লাস অফলাইনে মিস হয়, তুমি সেটা এখানে গিয়ে করবা, টানা অনলাইন করার দরকার নেই, টানা অফলাইন করবা। এছাড়া এখানে এই যে ভালো কোয়ালিটি চলে আসছে, এই যে এগুলা টানা মানে যেদিনের ক্লাস সেদিনে আপলোড করা হয়, উইদিন 48 আওয়ার্স তুমি ক্লাসটা পেয়ে যাবো ওয়েবসাইটে। যাক, এটা আমরা আমাদের পড়ায় চলে যাই, তাহলে এগুলা একটু করে আইডিয়া দিয়ে দিলাম। এখন আমাদের এই পড়ায় থাকি, এটাও এখানে পাবা। তো এটা হচ্ছে আমাদের B1 বুলেট বইয়ের কথা বলতেছিলাম, পড়া সবগুলো ওখানে সাজানো আছে, ক্লাস লেকচারের পাশাপাশি ওখানে তুমি সবগুলো পড়া পেয়ে যাবা। এরপর আমরা তো আলাপ শুরু করছি, এগুলো ধীরে ধীরে শেষ করবো আমরা। পোস্ট প্রাচীরের আমরা এই যে ইনফরমেশন গুলো পড়া শুরু করছি, পরে যারা আসছো তাদেরকে একটু করে দেখাচ্ছি। এটা তোমরা আজকে ওদেরকে অনলাইন ক্লাসগুলো তো দিয়ে দেওয়া যায় না, যে লাস্টে যে কজন আসছে 5টায় ঢুকছে, নাহলে ওরা যদি বসে আমি 10 মিনিট আলাপ করে দিব ক্লাস শেষে চলে যাওয়ার পর। এরপর এটা হচ্ছে রাসায়নিক গঠন। তো আমি এখন কিছু কুইজ করতে চাই, আমার হাতে কিছু প্রাইজ আছে। এই আমরা প্রতিদিনই বিভিন্ন ধরনের প্রাইজ দিচ্ছি, স্মৃতি হিসেবে আজকে এই জিনিসটা। হ্যাঁ, চা না, চা খাবে না পানি খাবে? পানি খাবে, পানি খাবে। এটাতে এই যে মাক বলে না মগ বলে? আচ্ছা মগ। কেমন? পেয়ালা, এটা কি পেয়ালা? আমরা ক্লোরোপ্লাস্টের আকৃতির মধ্যে একটা পাই পেয়ালা আকার ক্লোরোপ্লাস্ট। কি আকার? ক্ল্যামাইডোমোনাস নামক শৈবালে পেয়ালা আকার ক্লোরোপ্লাস্ট। যাক, শুরু। এখন সিস্টেমটা বলি, কুইজের সিস্টেমটা বলি, জব করে দাও কেমন? অধিক কুইজের সিস্টেম হচ্ছে, আমরা এতক্ষণ ক্লাসে